তাহলে আজকে আমরা নার্ভস থেকে পড়বো, তাই তো? তো নার্ভস আর নিউরন ব্যাপারটা, আহ এর আগের দিন আমরা নিউরনের স্ট্রাকচার পড়েছি, যে নিউরনের একটা সেল বডি থাকে, তারপরে হচ্ছে একটা অ্যাক্সন থাকে, তারপরে হচ্ছে অ্যাক্সনের এন্ডে নার্ভ এন্ডিংস থাকে, যেখানে সাইন্যাপটিক নব থাকে, যেখানে নিউরো ট্রান্সমিটার থাকে। তো এরকম নিউরন তো একটা সেল, অনেকগুলো সেল যদি একটা কাজ করে তখন ওটাকে কি বলে? টিস্যু, তাই না? তো নিউরন দিয়ে যে টিস্যুটা তৈরি, সেইটারই নাম হচ্ছে নার্ভ। নিউরন দিয়ে যে টিস্যুটা তৈরি ওটারই নাম হচ্ছে নার্ভ। এই যে দেখো, এইটা হচ্ছে একটা নার্ভের ছবি, যেখানে এখানে অনেকগুলো নিউরন দেখা যাচ্ছে। ভাবো যে এইটা হচ্ছে একটা নিউরনের সেল বডি, এই যে একটা নিউরনের সেল বডি এটা। আর এটা হচ্ছে অ্যাক্সন, এটা আর একটা নিউরনের অ্যাক্সন, এটা আর একটা নিউরনের অ্যাক্সন। সেল বডি গুলো আঁকায়নি, কারণ সেল বডি গুলো আঁকাতে জায়গা লাগবে তো। সেল বডি গুলো আঁকায়নি, শুধু অ্যাক্সন গুলো একটা বান্ডিল বানিয়েছে, অনেকগুলো নিউরন একসাথে হয়ে একটা নার্ভ বানায়, যেটা একটা টিউবিউলার শিট দিয়ে সারাউন্ডেড থাকে। তো যেরকম সেন্সরি নিউরন মোটর নিউরন হয়, সেরকম সেন্সরি নার্ভ মোটর নার্ভও হয়। একই ব্যাপার, খালি ওখানে ডেফিনেশনটা নিউরন দিয়ে দেওয়া, এখানে ডেফিনেশনটা নার্ভ দিয়ে দেওয়া। সেন্সরি সেন্সরি নিউরন কোথা থেকে কোথা নার্ভ ইম্পালস নিয়ে যায়? সেন্সরি নিউরন কোথা থেকে? রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মোটর নিউরন কোথা থেকে কোথায় নিয়ে যায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টরে বা মাসেল বা গ্ল্যান্ডে নিয়ে যায়, তাই কি না? তো একই, সেম ডেফিনেশন। সেন্সরি নিউরন আর মোটর নিউরনের যা ডেফিনেশন ছিল, খালি নিউরনের জায়গায় নার্ভ ঢুকাই দিবা, তাহলেই হয়ে যাবে। আর এক্সাম্পল গুলো পড়ে রাখবা। সেন্সরি নার্ভ এর এক্সাম্পল দেওয়া আছে অপটিক নার্ভ, এটা চোখের চোখের আর ব্রেনের মধ্যে কানেকশন, অপটিক নার্ভ। মোটর নার্ভ তোমার এগুলো সব ইফেক্টরে যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টর, এগুলো হচ্ছে মোটর নার্ভ। আর আরেকটা নার্ভ হয়, সেটা হচ্ছে, আচ্ছা মোটর নার্ভের এক্সাম্পল দেখো, এই যে যেই নার্ভ গুলো ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে, ব্রেন থেকে বেরিয়ে মাসেলে যাচ্ছে, আই বলে যাচ্ছে যে নার্ভ গুলো, হ্যাঁ, যেটা আমাদের আই বলে রোটেটিং, চোখটা যে আমরা ঘোরাতে পারি, ওইটা, ওই নার্ভ গুলো হচ্ছে তোমার মোটর নার্ভ। আর এইটা হচ্ছে একটা স্পেশাল টাইপের নার্ভ, মিক্স নার্ভ। একটাই নার্ভ, সে সেন্সরিয়ার মতো কাজ করে, আবার মোটরের মতনও কাজ করে। মিক্স নার্ভ, ওর দুই দিকে একজন থাকে, মানে সেল বডিটা মাঝখানে, বুঝতে পারলা? সেল বডিটা মাঝখানে আর দুই দিকে একজন থাকে, এরকম দুই দিকে একজন থাকে, মানে ওরা দুই দিকে নিউরো ট্রান্সমিটার সিক্রেট করতে পারে। তো মনে করো এই দিক থেকে, যদি মনে করো এই দিক থেকে নার্ভ ইম্পালস আসলো, ধরো ওটা একজন দিয়ে এরকম করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠিয়ে দিল। আবার মনে করো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে গিয়ে আসলো, সিগন্যাল আসলো, ওটা এখান দিয়ে ইফেক্টরে পাঠিয়ে দিল, এমনও হতে পারে। সেল ড্যামেজ হয় বলতে, এমনি এগুলো তো ডেড হয় না, যদি কোনো অ্যাক্সিডেন্টে ড্যামেজ হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। যেমন আমাদের স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে, যেগুলোকে স্পাইনাল নার্ভ বলে, এগুলো হচ্ছে মিক্স নার্ভ। গ্যাংলিয়া কি? গ্যাংলিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সব নিউরনের সেল বডি গুলো বেরিয়েছে। গ্যাংলিয়া হচ্ছে, এই যে দেখো, মনে করো এটা একটা গ্যাংলিয়া। গ্যাংলিয়া হচ্ছে এরকম একটা ফোলা, একটা সোয়ালোয়েন জায়গা। এইখান থেকে মনে করো নিউরনের সেল বডি গুলো বেরিয়েছে। এইটা একটা, এইটা একটা নিউরন চলে গেল, এটা একজন, বুঝতে পারছো? তারপরে মনে করো এইটা আর একটা নিউরন, এটা এই নিউরনের একজন, এইরকম, বুঝতে পারছো তো? এইখানে আর একটা নিউরন, এমনি এরকম করে ড্র ড্র করে দিই, এখান থেকে আর একটা নিউরন। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে গ্যাংলিয়া। আমাদের ব্রেনে থাকে, কোথায়? আমাদের ব্রেনে থাকে এরকম গ্যাংলিয়া, স্পাইনাল কর্ডে থাকে। দেখো এখানে লেখা আছে, এগ্রিগেশন অফ cyton or cell bodies of nerve cells from which nerve fibers may arise or enter into.
যেখান থেকে নার্ভ ফাইবার বের হয় বা যেখানে ঢোকে, সেই জাংশনটাকে গ্যাংলিয়া বলে। হুম, এইটা হচ্ছে গ্যাংলিয়া। প্রগ্রেস চেক, রাইট ওয়ান ওয়ার্ড। স্ট্রাকচারাল ফাংশন ইউনিট, নিউরন। Waves of electrical resonance with nerve impulse. Nerve impulse. আচ্ছা, তোমরা স্পিডে কোশ্চেন পড়ার অভ্যাস করতে পারো? হ্যাঁ, খুব স্পিডে তাড়াতাড়ি, মানে এক গ্ল্যান্সে তোমার হচ্ছে কোশ্চেন পড়া। এটা পরীক্ষায় তোমাদের খুব হেল্প করবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করে, ওরা কোশ্চেন পড়ার পিছনে অত বেশি টাইম ওয়েস্ট করে না। হ্যাঁ, কোশ্চেন মানে ঘুরানো কোশ্চেন তো অবশ্যই একটু করতে হবে, কিন্তু যদি এরকম সোজা সোজা মানে ক্যাটাগরি কোশ্চেন থাকে, যেমন এক ওয়ার্ডের নাম লেখো, তো ওটা খুব তাড়াতাড়ি করবে। লং ফেজ লেভেল, এটা একজন মানে লং বলেছে, ডেনড্রন তো লং হয় না তো। আচ্ছা, লং, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। লং থ্রেড লাইক পার্ট অফ নার্ভ সেল, একজনই তো হবে। হুম, point of contact between two nerve cells, synapse, the bundle of axon and tubular sheath, nerve, the kind of nerve carrying impulse from brain to a motor nerve। তারপরে হচ্ছে categorize the following under stimulus and response। ও আচ্ছা, এখানে withdrawal of hand on touching a hot plate, তাহলে এখানে হট প্লেট হচ্ছে তোমার স্টিমুলাস, এটার পাশে আন্ডারলাইন দিলে এস লিখে দিলাম। আর উইথড্রল অফ হ্যান্ড এটা হচ্ছে রেসপন্স, এটা আর লিখে দিলাম। তোমাকে এই সেন্টেন্স থেকে কোনটা রেসপন্স আর কোনটা স্টিমুলাস ওটা ক্যাটাগরাইজ করতে বলেছে। পরীক্ষার সময় কিন্তু এটা সুন্দর করে লিখবা, ওরকম আন্ডারলাইন করে দিবা না, মানে স্টিমুলাস ড্যাশ দিয়ে লিখবা, আর রেসপন্স আর ড্যাশ দিয়ে লিখবা। Seeing a green light turning into red and road crossing before applying the brake। আচ্ছা, তাহলে এখানে স্টিমুলাস হচ্ছে গ্রিন লাইট টার্নিং ইনটু রেড, এটা হচ্ছে স্টিমুলাস। আর অ্যাপ্লাইং দ্য ব্রেক, এটা হচ্ছে রেসপন্স। তাহলে এটা এস লিখে দিলাম, এটা আর লিখে দিলাম। পেন ইন দ্য আই ইফ সামথিং ফলস অন ইট, এই যে সামথিং ফলস অন ইনটু ইট, এটা হচ্ছে স্টিমুলাস। আর পেইন, পেইন হচ্ছে রেসপন্স। পেইন ইন দি আই, গোটাটা করলাম, পেইন ইন দি আই হচ্ছে রেসপন্স। ঠিক আছে, তাহলে এবার আমরা নার্ভাস সিস্টেমের টাইপসে চলে আসি বা ডিভিশনে চলে আসি। নার্ভাস সিস্টেম দুটো পার্টে ডিভাইডেড, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আবার দুটো পার্ট হয়, সোম্যাটিক নার্ভাস সিস্টেম। দুটো না তিনটা আছে? দুটা, দুটা আছে, সোম্যাটিক নার্ভাস সিস্টেম আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো পার্ট হয়, ওটা আছে মনে হয়, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। এটার আবার দুটো পার্ট হয়, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। পরের দিকে মনে হয় আছে প্যারাসিম্প্যাথেটিক। তো ব্যাপারটা এরকম যে, যেটা তোমার সব নার্ভ ইম্পালস কে প্রসেসিং করার সেন্টার, বুঝতে পারছো? মানে ব্রেইন আর স্পাইনাল কর্ড, এটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে ব্রেইন আর স্পাইনাল কর্ড দুটা মিলে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস। হুম, এবার দেখো ব্রেন থেকে অনেক নার্ভ বেরিয়েছে, চোখে চলে গেছে, নাকে চলে গেছে, কানে চলে গেছে, এগুলো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। এগুলো কি? ক্রেনিয়াল নার্ভ। কতগুলো থাকে? 12 পেয়ার্স, বাঁ দিকে আর ডান দিকে, তাই পেয়ারে 12 পেয়ার্স। আর স্পাইনাল কর্ড থেকে এরকম নার্ভ বেরিয়েছে, কোনোটা হাতে চলে গেছে, কোনোটা পায়ে চলে গেছে,
হ্যাঁ, কোনোটা হচ্ছে ইন্টারনাল অর্গানে চলে গেছে, এগুলোকে বলে স্পাইনাল নার্ভ। এগুলোকে বলে স্পাইনাল নার্ভ। কতগুলো থাকে? 31 পেয়ার্স। 31 পেয়ার্স। বেশিরভাগ স্পাইনাল নার্ভই মিক্সড নার্ভ হয়। একটু আগে পড়ালাম না, যেটা মোটর আর সেন্সরি দুটার মতনই কাজ করতে পারে। তো এই ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরি মানে কি? পেরিফেরি মানে হচ্ছে সাইডের দিকে, তাই না? সেন্ট্রাল মানে কি? সেন্টারে। পেরিফেরাল মানে সাইডের দিকে, যেগুলো আশেপাশে ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আহ নার্ভ কোনো কোনো নার্ভ আমাদের কন্ট্রোলে থাকে। যেমন হাত পা নেক শোল্ডারে যে নার্ভ গুলো গেছে, এগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো মুভ করাতে পারি। তো ওটা হচ্ছে ভলান্টারি। ভলান্টারি বলে নিজেদের ইচ্ছা মতো, আন্ডার আওয়ার উইল। সেটাকে বলা হচ্ছে ভলান্টারি নার্ভাস সিস্টেম। আর তোমাদের বইতে লেখা আছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে। আর কোনো কোনো নার্ভ আছে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, যেমন ধরো স্টমাক, হার্ট। এগুলো, এই নার্ভ গুলো আমাদের কন্ট্রোলে থাকে না, ওগুলো নিজে নিজেই কাজ করে। ওগুলোকে বলে ইনভলান্টারি। ইনভলান্টারি নার্ভাস সিস্টেম অর অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম। এই দিকে তাকায় থাকো, বেশি নড়াচড়া করো না, কারণ নাহলে কিন্তু ফোকাস থাকবে না। অন্য কাজ করার দিকে মন দিলে ফোকাস থাকবে না। এবার ইনভলান্টারি বা অটোনমিক নার্ভাস সিস্টেম, এইটা আবার দুই রকমের হয়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এত কথা বলো না, চুপচাপ থাকো। আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই দুটা মানে অপোজিট কাজ করে। ধরে নাও অটোনমিক, ধরে নাও আমি বললাম হার্টে যে নার্ভটা গেছে, ওটা তো আমাদের কন্ট্রোলে নেই। ব্রেন হার্টকে নিজে নিজেই অটোমেটিক্যালি কন্ট্রোল করে। আমরা বসে থেকে থেকে হঠাৎ করে নিজেদের ইচ্ছা মতো হার্টবিট বাড়াতে বা কমাতে কিন্তু পারবো না। যদি মনে করো এক্সারসাইজ করি বা কোনো স্ট্রেসফুল জীবনে ভয় পেয়ে, তখন আমাদের হার্টবিট বাড়বে। তো ওটা নিজে নিজেই হবে। তো সিম্প্যাথেটিক, ধরে নাও আমি বললাম হার্টবিট যদি বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে হার্টবিট কমাবে, এরকম টাইপের ব্যাপারটা। ওটার একটা চার্ট মনে হয় আছে তোমাদের বইতে, সিম্প্যাথেটিক কি মানে বাড়ায় বা প্যারাসিম্প্যাথেটিক কি কমায়। আছে একটা chart। বুঝতে পারলাম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি মনে করো কোনো কিছু, মনে করো হরমোনের সিক্রিশন করায়, প্যারাসিম্প্যাথেটিক ওই হরমোনের সিক্রিশনটা কমাবে, এরকম টাইপের অপোজিট। আবার অনেক সময় হয় প্যারাসিম্প্যাথেটিক কিছু না কিছু বাড়ায়, সিম্প্যাথেটিক আবার কমায়, এরকমও আছে। মানে মোট কথা দুটা দুটা অপোজিট। ওটা মানে চার্টটা খুবই ইজি, ওটা দেখলেই হয়ে যাবে। সব ব্রেন করে এগুলো। ব্রেন আর স্পাইনাল কর্ড, হ্যাঁ হ্যাঁ। না না, ওটা স্পাইনাল কর্ডের সিম্পলিফাইড ভার্সনের ছবি দেওয়া আছে, যেখান থেকে দেখাচ্ছে যে কোন নার্ভ কোন অর্গানে গেছে। না না, দুটা লাইন না, ওই লাইনটারই মানে স্পাইনাল কর্ডের লাইনটারই সিম্পলিফাই করে দেওয়া পাশে। তাহলে বুঝতে পারলো তো নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এবার এগুলোতে আমরা মার্কিং গুলো করে নিই। তাহলে সবার প্রথমে চলে আসো ব্রেন। ব্রেন হচ্ছে, আমরা জানি, আহ, সব থেকে যত অ্যানিমাল আছে, হিউম্যানের ব্রেন হচ্ছে সব থেকে বড়। ইভেন এলিফ্যান্টের থেকেও কিন্তু আমাদের ব্রেন বড়। ইন proportion to the size of the body, the human brain is the largest among all animals. মানে বডির রেসপেক্টে দেখতে গেলে হিউম্যানের ব্রেন আর মানে বডি আর ব্রেনের সাইজের রেশিও কিন্তু সব থেকে বেশি। হ্যাঁ, এলিফ্যান্টের ব্রেনের সাইজ হয়তো হিউম্যানের ব্রেনের সাইজের থেকে বড়, কিন্তু ওর বডি সাইজের সাথে ব্রেনের রেশিও করলে দেখবা আবার কম, রেশিওটা কম। বুঝতে পারলাম। তো ব্রেন হচ্ছে আমরা জানি
একটা ব্রেইন বক্স বা ক্রেনিয়াম বা যেটাকে স্কাল বলে, ওটা দিয়ে প্রোটেক্টেড থাকে। এবার ব্রেনের ওয়েট হচ্ছে মোটামুটি 1.35 কেজি, যেটা আমাদের টোটাল বডি ওয়েটের প্রায় 2%। ব্রেনের মধ্যে 80% ওয়াটার থাকে। আর এটা আমরা সারাদিনে মানে যত অক্সিজেন নেই তার মোটামুটি 25% ও একাই ইউটিলাইজ করে এনার্জি বানানোর জন্য। টোটাল অক্সিজেন টেকেন ইনটু দ্য বডি মানে 1/4 এত এনার্জি খায় ব্রেন, তাই তো? তাহলে এবার চলে আসো ব্রেনের কভারিং, যেটাকে বলে মেনিনজেস। দেখো, যদি এটা তোমার ব্রেন হয়, এইবার ব্রেনের বাইরের দিকে আছে তো স্কাল। আমি একটু জায়গা নিয়ে আঁকাচ্ছি। ব্রেনের বাইরের দিকে এরকম স্কালটা আছে। এই দিকটা আমাদের কি বলে, ফোরহেড, কপালটা। নাকের বোন বেশি বড় হয় না, নাকের বোন এইখানে একটু মানে এরকম, মানে এই কয়েকটা মানে টুকরা টুকরা বোন থাকে। তারপরে এইখানে থাকবে হচ্ছে আমাদের জ বোন, এখানে জ থাকবে। এখানে একটা আর্টিকুলেশন থাকে যেখান দিয়ে থাকে আমাদের হচ্ছে লোয়ার জ। এটা আপার জ, এটা লোয়ার জ, এরকম টাইপের। তার বাইরে তো মাসল, স্কিন ওগুলো আমি আঁকালাম না, শুধু ব্রেনটা মানে বোন গুলো আঁকলাম। তো এটা হয়ে গেল আমাদের স্কাল বা ক্রেনিয়াম। স্কাল বা ক্রেনিয়াম যেটা বোন দিয়ে তৈরি। এবার এই স্কালের নিচে একটা বেলুনের মতো একটা অর্গ্যান থাকে। এইরকম বেলুনের মতো একটা অর্গ্যান থাকে। এই বেলুনের মতো অর্গ্যানটার নাম হচ্ছে মেনিনজেস। মেনিনজেস। এইবার এইটার হচ্ছে আবার 3টা লেয়ার থাকে। গোটাটা আমি আবার এরকম গোল করলাম না, ঠিক আছে? ইমাজিন করো এর মেনিনজেসের শেপটা যেরকম, ওর লেয়ার গুলোর শেপটাও, শেপ গুলো ওরকম। সবগুলা শেপ একই রকম, বুঝতে পারছো? মানে জিনিসটাকে এইখান থেকে এরকম করে টেনে নাও, ব্যাপারটা বুঝলা? এরকম করে মানে গোটাটা তো ওরকম আঁকালাম, আঁকানো যাবে না, তাই ইমাজিন করে নাও। তো প্রথম যে লেয়ারটা আছে, এই লেয়ারটার নাম হচ্ছে ডুরামেটার। এটার নাম হচ্ছে ডুরামেটার। তারপরে যে লেয়ারটা আছে এটার নাম হচ্ছে পিয়া ম্যাটার। সেকেন্ড আর এক ম্যাটার দেওয়া আছে। হ্যাঁ, ওই তো অ্যারাকনয়েড বা অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার। আর একদম ভিতরের দিকের যে লেয়ারটা আছে এটার নাম হচ্ছে পিয়া ম্যাটার। এগুলোর নাম হচ্ছে পিয়া ম্যাটার। এগুলো কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, হ্যাঁ। এইবার দেখো, অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটারের মাঝখানে একটা স্পেস আছে। এই স্পেসের মধ্যে একটা ফ্লুইড থাকে। কোথায় কোথায় বললাম? অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটার কিন্তু, হ্যাঁ। এই দুটার মাঝখানে একটা স্পেস থাকে। ওই স্পেসের মধ্যে একটা ফ্লুইড থাকে, যেটার নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটার নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো যদি আমাদের ব্রেনে কোনো আঘাত লাগে, সবার প্রথমে ওই আঘাতটাকে ক্রেনিয়াম নিবে। ক্রেনিয়াম ওটাকে মানে টলারেট করার চেষ্টা করবে। যদি ক্রেনিয়াম ফেটে যায় তাহলে ডুরামেটার। যদি ডুরামেটারও ফেটে যায় তাহলে অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার যদি ফেটে যায় তাহলে কখন ঢুকলাম, অ্যারাকনয়েড ম্যাটার যদি ফেটে যায় তাহলে সিএসএফ মানে ফ্লুইডটা সবটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করবে। বুঝতে পারছো তো? একটা বেলুনের ভিতরে রাখা ফ্লুইড, এবার ধরো বেলুনটাকে পাঞ্চ করলে তাহলে ফ্লুইডটা সবটাকে ফ্লুইডটা অ্যাবজর্ব করে নেবে। তার মানে এখানে সিএসএফ হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। কথা বলো না, বা দুইবার বললাম, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে।
এবার যদি কোনো কারণে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডও সবটাকে যদি টলারেট করতে না পারে, লাস্ট পিয়া ম্যাটার ওটাকে একটু টলারেট করার চেষ্টা করবে। যদি আর খুব বড় আঘাত লাগে তাহলে তো ওটা ব্রেন ড্যামেজ করে দেবে। তাহলে এটা মেন, এই তিন উপরের ক্রেনিয়াম আর নিচের এই তিনটাকে একসাথে বলে হয়, এই তিনটাকে একসাথে বলা হয় মেনিনজেস। মেনিনজেস। তাই এটা ব্রেনের প্রোটেকশনের জন্য কাজ করে। সিএসএফ এর আর একটা কাজ আছে, সিএসএফ হচ্ছে ব্রেনের মধ্যে যেগুলো টক্সিক বা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে ওগুলোকেও বাইরে রিমুভ করার চেষ্টা করে। সিএসএফ এর মধ্যে 98% তোমার ওয়াটারই থাকে, বাদ বাকি তোমার প্রোটিন ফ্যাট এগুলো থাকে। ব্রেনের ভেন্ট্রিকলস দেখিয়ে দেবো। ব্রেনের, হার্টের যেরকম ভেন্ট্রিকল হয় ব্রেনেরও ভেন্ট্রিকল হয় ওটা। এবার চলে আসা হচ্ছে উম তাহলে ডুরা ম্যাটার হয়ে গেল, অ্যারাকনয়েড ম্যাটার হয়ে গেল, তারপরে পিয়া ম্যাটার হয়ে গেল। মেনিনজেস যদি কোনো কারণে ফুলে যায় ওটাকে মেনিনজাইটিস বলে, আঘাত লাগলে এটা হয়। আর স্পেস বিটুইন দ্য কভারিং অফ মেমব্রেন, কোন স্পেস বিটুইন অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটার, ঠিক আছে, সেখানে একটা ফ্লুইড থাকে যেটার নাম কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আর এই সেম ফ্লুইড ব্রেনের ভিতরেও থাকে, ব্রেনের ভিতরে ছোট ছোট স্পেস থাকে যেগুলোকে ভেন্ট্রিকল বলে, ওখানেও এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। স্যার এটাতে এই ফ্লুইডটার নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কেন? এটা কি স্পাইনাল কর্ডেও থাকে? হ্যাঁ, এটা স্পাইনাল কর্ডেও থাকে, পরে আমি দেখাচ্ছি। আর আমি বলেই দিই, মানে স্পাইনাল কর্ড ধরে নাও ক্রেনিয়ামটা যেখানে শেষ হলো, এরপর থেকেই তোমার স্পাইনাল কর্ডের বাইরের দিকে একটা হাড্ডির কভারিং থাকে, যেটা আমাদের ব্যাক বোন, তাই না? ব্যাক বোন, যেটাকে ভার্টিব্রাল কলামও বলে। হ্যাঁ, একটু না, একই একই একই। ওই তোমার অক্সিজেন, তারপরে হচ্ছে প্রোটিন ফ্যাট এগুলোর একটু কম বেশি হয়। তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা ধরো ভার্টিব্রাল কলাম। বাহ, প্রতিদিন প্রতিদিন